নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলার আড্ডায় আরও একবার আপনাদের স্বাগত। আমি রৌনক, আমার সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাইফদা এবং সিএফএল নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। সিএফএল কলকাতা প্রিমিয়ার লিগ, যে প্রিমিয়ার লিগে এবার যদি আপনারা ওই গ্রুপ এ আর গ্রুপ বি এর যদি তালিকাটা দেখেন, অর্থাৎ স্ট্যান্ডিংটা দেখেন, একটু চমকে যাবেন। মানে যারা ধরুন রেগুলার সময় পাচ্ছেন না খেলাগুলো দেখার, তারা দেখলে সত্যিই চমকে যাবে সাইফদা। মানে সাধারণত আমরা দেখে থাকি কি বড় দলগুলো টপে, আর কিছু কিছু দল যারা চেষ্টা করে তারা মিডিয়াম স্টেজে থাকে, আর সব শেষে যারা একদম কোনো রকমের দল করে তারা। কিন্তু এবারে একটু নয়, অনেকটা চমক। তার কারণও কিছু রয়েছে, সেই নিয়ে আমাদের আলোচনা হবে। যদি আমরা একটু বলে নিই, যারা এখনও জানেন না, দর্শক বন্ধুরা যারা এখনও স্ট্যান্ডিংটা জানেন না, গ্রুপ এতে আপনারা জানেন যে ইস্টবেঙ্গল মোহনবাগান রয়েছে। আপনারা আশা করবেন ইস্টবেঙ্গল মোহনবাগান টপে থাকবে, সেকেন্ডে থাকবে, একেবারেই নয়। টপে রয়েছে মামুনি পাঠচক্র, যে পাঠচক্র দল এই শব্দ ইস্টবেঙ্গল দলকে হারিয়েছে এবং একেবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসছে এই দলটা। পাঠচক্র যখন একে কত আছে, ইস্টবেঙ্গল মোহনবাগান কত আছে? মোহনবাগান দল রয়েছে 5 নম্বরে, ইস্টবেঙ্গল দল রয়েছে 8 নম্বরে। বুঝতেই পারছেন কম্পিটিশনটা কোন জায়গায় গেছে। গ্রুপ বিতে আবার টপে রয়েছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব, ইউকেএসসি, নতুন দল। তারা এসেই কিন্তু বেশ নজর কাটছে। এবং ডায়মন্ড হারবার এফসি তারা 3 নম্বরে রয়েছে, মোহামেডান রয়েছে 10 নম্বরে। সাইফদা, খুব চিন্তার ব্যাপার। এবার প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের মনেও আসছে, আমি সেই প্রশ্নটা সরাসরি একদম টিকটা সাইফদার দিকে দিয়ে দিচ্ছি। সাইফদা, এটা কেন হচ্ছে? ইস্টবেঙ্গল বাকিটা সংশ্লিষ্ট মানুষজন বলবো ফোনে। আমার যেটা মনে হচ্ছে, এটা দেখ কেমন লাগে। আমার এটা হয়তো টিম প্রধানের সঙ্গে আমাদের কানেকশান, এবং তাদের খবরই করি আর আপনারা দেখেন। কিন্তু কথা হচ্ছে, আমরা যে বারবার বলি না যে আসলে কোনো ফারাক নেই, এই সংখ্যাটা যদি না 4 আর 7 হতো, মানে 7 জন ভূমিপুত্র হতো, তাহলে কি দাঁড়াতো? আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। এতে কিছু নেগেটিভিটি পজিটিভিটি সবই আছে। এখন নর্থ ইস্টের যে দলগুলো, যে ছেলেরা, তারা আমার মানেই ভালো। এই যে একটা ধ্যাড় গোবিন্দপুর মার্কা কনসেপ্ট, আমার মনে হয় এখান থেকে বেরোনোর জায়গা এসছে। তারা মানে ভালো নয়। কেরালার প্লেয়াররা সেট প্লেয়ার এনেছি, তারাই চ্যাম্পিয়ন করে দেবে, এই ধারণাগুলো যে দলগুলো করেছে কলকাতা লিগে এবছরে, ছোট দলগুলো, তাদের হাল দেখো, তাদের অবস্থা দেখো। এত সহজ নয়, বরং এত সহজ নয়। এই যে মণিপুরের সেট টিম এসছে, তারা মানে চ্যাম্পিয়ন হয়ে যাবে, ব্যাপারটা নয়। 2018-19 পর্যন্ত 3 প্রধানের দাপট ছিল। তার একটা বড় কারণ হচ্ছে বিদেশিরা। যখন থেকে বিদেশিরা গেছে, স্বদেশি প্লেয়ার মানেই 19-20, এটা আপনার মেনে নিতে হবে। এখানে কিছু এসে যায় না। এবারে যে দলগুলো সফল হচ্ছে, সেই দলগুলো দেখো, তোমার 5 জন আর 6 জনের জায়গায় চলে এসেই কতটা ছবিটা আমূল বদলে যাচ্ছে। এই যে এর কারণ হচ্ছে যে সারা বছর বাংলার ফুটবলের বেজের সঙ্গে যারা আছে তারা সফল হচ্ছে। কিন্তু ইউকেএসসির সাফল্যটা আমার কাছে একটু এই টোটাল ধারণার একটা উল্টো বার্তা। কারণ সব কিছুরই পক্ষ বিপক্ষ মতামত হয়। তাদের টাকা আছে, তারা কিন্তু টিম বানিয়েছে, তাদের অর্থ আছে, তারা অর্থ দিয়ে টিম বানিয়েছে। কেননা একটা ব্যাকআপ আছে তাদের সঙ্গে। কিন্তু এই যে গ্রাসরুট করে উঠে আসার দল তাদের নয়। তারা প্রথম বছরে এসছে, তাদের টাকা আছে, তারা সফল হয়েছে। বা ডায়মন্ড হারবার এফসি, তারা সফল হয় বা হচ্ছে, তাদের কিন্তু অর্থ আছে। তাদের সঙ্গে কিন্তু একটা ইউনাইটেড স্পোর্টস বা একটা পাঠচক্র বা একটা সুরুচি বা অন্য যে দলগুলো যারা কাজ করছে মাটির সঙ্গে থেকে, তাদের সঙ্গে কিন্তু এক করা যাবে না। বাট এই যে জায়গাটা, তাও আমি একটা জিনিস বলছি যে 3 প্রধান, আমি যে 3 প্রধানের জায়গায় যদি আসি, এই যে এজেন্টদের একটা বিশাল বড় চক্র, তাদেরকে কর্মকর্তাদের যারা দল বানায়, যাদেরকে ভুল বুঝিয়ে এই যে ছাপা শাড়ি বেনারসির দরে বিক্রি করা হয়েছে, পালং শাক বিক্রি করা হয়েছে খাসির মাংসের দামে, সেটা আজকে কিন্তু প্রমাণ হচ্ছে যে তোমার দলে তার মানে যে কেরালার ফুটবলাররা আছে তারা কিন্তু ফারাক গড়ার ক্ষমতায় নেই। তোমার দলে যে নর্থ ইস্টের প্লেয়ারদের নিয়ে এসছো, তাদের থেকে একটা রাজডাঙ্গার প্লেয়ার ভালো, অথবা একটা শিমুরালির প্লেয়ার ভালো, অথবা একটা বর্ধমানের প্লেয়ার ভালো। আজকে এই চরম বাস্তবতাটাকে স্বীকার করে নিতে হবে যে সঠিকভাবে। এবারে কথা হচ্ছে, তাহলে যদি এই 6 জনের জায়গায় যদি 7 জন হতো,
তাহলে কি থ্রেটটা আসতো। এখন একটা বড় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে হয়তো সিরিয়াসলি খেলছে না তিন প্রধান। সিরিয়াসলি খেলা উচিত কলকাতা লিগটা, এবং সিরিয়াসলি খেলছে না এই কথাটা তাদের মুখ দিয়ে কখনো বেরোবে না, কেননা তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই তো আসে, এটুকু আমরা জানি, আমরা আলাদা কিছু বলবো না। কিন্তু কথা হচ্ছে, তাহলে যখন যদি 6 জনের জায়গায় 7 জন হয়, তোমার তাহলে ইউথ ডেভেলপমেন্ট বা RFDL বা CFL এর জন্য তাহলে এবারে ঢুনতে রায় যাওগে। বাংলার ফুটবলার তোমরা কোণে কোণে খোঁজো, যেটা অনেক আগে করা উচিত ছিল, সেটা তোমরা খোঁজো। এখন এই খোঁজাটা কিন্তু ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের পুরো দায়িত্ব নয়, কেননা প্রতিটা কথার কিন্তু পক্ষান্তর বিপক্ষান্তর নানান রকম আলোচনা হয়। কেননা তিন প্রধানের জন্ম হয়েছে ভারতীয় ফুটবলের চ্যাম্পিয়ন হওয়ার জন্য, ট্রফি হোল্ড করার জন্য। এখন ট্রফি হোল্ড করার জন্য ভারতবর্ষের যে জায়গায় যে আস্থা কুড়ে হোক বা গোলাপ ফুলের মধ্যে হোক সেরা ফুটবলার থাকবে, তারা সেটাকে নিয়ে আসবে, এটা খুব স্বাভাবিক কথা। কিন্তু এই যে আস্থা কুড়ে হোক বা গোলাপ বাগানে হোক, তারা কি সেরা ফুটবলারটা নিয়ে এসেছে? সেরা ফুটবলার নিয়ে কি সাফল্য হয়েছে? সেটা সবসময় হয়তো নয়, কেননা ইদানিং সময়ের যে অধিকাংশ সাফল্য মোহনবাগানের সম্পূর্ণ অর্থের উপর ভিত্তি করে ভারতবর্ষের সেরা ফুটবলাররা খেলে, এবং তার সঙ্গে ভারতবর্ষের সেরা ফুটবলারদের তারা বসিয়ে রেখে খেলার ক্ষমতা রাখে, এবং এশিয়া পর্যায়ের বা তোমার বিদেশিদের মধ্যে টপ বিদেশিদের নিয়ে তারা সাফল্য পাওয়ার ক্ষমতা রাখে। সেটাই কিন্তু ভারতীয় এটাতে তোমার কলকাতা লিগা সেই জিনিসটা চলবে না, যেহেতু তোমার এখানে তোমার ভূমিপুত্র একটা কনসেপ্ট যখন চলে এসেছে, তখন তোমার সেহেতু একটু কৃষিকাজে মন দিতে হবে। তাই কৃষিকাজে মন দেওয়া মানে নতুন করে চাষ করা, ফুটবলার চাষ করা, সেইটা যদি না করা যায় তাহলে কিন্তু এই কলকাতা লিগে অন্তত বড় দল আর ছোট দলের ফারাকটা ঘুচে যাবে। আমার মনে হয় যে আমাদের সংশ্লিষ্ট যারা কে কি বলেছেন আমরা একটু শুনে নেওয়া আমার মনে হয় বেটার হবে। একদমই তাই সেইটা আমরা তো আমি ওনাদের কাছ থেকে শুনতে, কিন্তু তার আগে আমারও একটা মানে ছোট্ট বক্তব্য, সেটা হচ্ছে যে কলকাতা লিগ খেলছে। আমরা আগেও অনেক তারকা মহাতারকা কিংবদন্তিদের কাছ থেকে শুনেছি কলকাতা লিগ না খেলে ভারতীয় ফুটবলের এই মানেটা বোঝা যায় না। সে ফার্স্ট স্টেপটা হচ্ছে কলকাতা লিগ। সেখানে দাঁড়িয়ে যদি ডেভেলপমেন্ট টিমই আমি খেলা যাই, ডেভেলপমেন্ট টিম খেলবে, আমার প্লেয়ার এখান থেকে উঠে আসবে, সেখানে যদি নর্থ ইস্ট বা কেরালার প্লেয়াররা ব্যর্থ হয়, সেক্ষেত্রে তো বোঝাই যাচ্ছে যে বাঙালি প্লেয়ারদের তুমি ঠিকঠাক চয়েস করো, তোমার বাঙালি প্লেয়াররাও ISL লেভেলে খেলতে পারে। একদমই তাই, কেন খেলবে না? এবং এইখানে দাঁড়িয়েই বাংলার ফুটবলের সঙ্গে যুক্ত 3 ভট্টাচার্য মহাশয়, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, একে একে তাদের কাছ থেকে শুনে নেব। প্রথমে শুনে নেব নবাব ভট্টাচার্য, তার কাছ থেকে আমরা শুনবো যে এই বিষয়ে তার কি বক্তব্য। প্রথম কথা বলি, প্রশ্নটা যেটা করা হয়েছে সেটা পার্সিয়ালি ঠিক, সেটা ভুল বলা যাবে না। কারণ বড় দলগুলো তো বাংলার ছেলে নিয়ে টিম করে না, বড় দলগুলো সাধারণত বাইরের ছেলে নিয়েই বেশি টিম করে। ওদেরকেও মানে যেখান থেকে প্রেজেন্টেশনটা ওই প্লেয়ারদের হয়তো এজেন্টদের ভালো প্রেজেন্টেশন থাকে তার জন্য করে। কিন্তু ব্যাপার হচ্ছে যে প্রতিভারা তো খুব কাছাকাছি, নাহলে তো বাংলা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হতো না, আন্ডার-20 চ্যাম্পিয়ন হতো না, আন্ডার-17 চ্যাম্পিয়ন হতো না, কারণ প্রতিভাগুলো খুব কাছাকাছি। কালকে আমি খেলা রিলে শুনছিলাম, বারবার শুনছিলাম, পল্লবদা বলছিলেন আন্ডার-17 ইন্ডিয়া টিমে খেলে একটা ছেলে, কালকে ইস্টবেঙ্গলের কোনো ছেলে খেলছিল, মিজোরামের কোনো ছেলে, তার কথা বারবার বলছিলেন যে অনূর্ধ্ব-17। কিন্তু পাটচক্রের যে লেফট ব্যাক খেলছিল, সে তার বয়স 16 বছর 6 মাস, 16 বছর 7 মাস, সে আমন যাদব, সে এই বছরই আন্ডার-17 টিমের আমার ক্যাপ্টেন ছিল, এবং সে ওখান থেকে সরাসরি পাটচক্রে সই করেছে। আমরা তো সেই সুযোগটা দিই, হয় 17 খেলে শ্যামবাজার ইউনাইটেড, অথবা রাজস্থান, অথবা পাটচক্র, অথবা ইউনাইটেড, আমাদের বিভিন্ন টিমের মধ্যে প্লেয়াররা ছড়িয়ে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি যে বাংলার এখন হয়ে গেছে কি, কেরালার প্লেয়ারেরও যা ট্যালেন্ট আর বাংলার প্লেয়ারের যা ট্যালেন্ট সেটা 19-20। এবারে বড় টিমগুলো সাফার করছে এই একটা কারণে যে ওরা বাংলার মানে কার কাছে ভালো ট্যালেন্ট আছে ওরা জানতে পারছে না। 1, 2, ওরা কলকাতা লিগটাকে দীর্ঘদিন ধরে কলকাতা লিগটাকে গুরুত্ব দিচ্ছে না বলে আজকে 6 নম্বরে, 7 নম্বরে, 5 নম্বরে ওরা কলকাতা লিগটাকে গুরুত্ব দিচ্ছে না। অথচ ওরা এইটা কখনো ভাবছে না যে আমারই তো দর্শক আসবে মাঠে খেলা দেখতে, আমার তো দর্শক তো আর জার্সিকে গুরুত্ব দিচ্ছে না, সেটা করছে না, সমর্থকরা তো মাঠে যাচ্ছে, তা সমর্থকদেরকে আমি কি ফেরত দিচ্ছি?
আর সমর্থকরা তাদের রাগটা উগরে দিচ্ছে অপোনেন্ট টিমের ওপর, তার কর্মকর্তার ওপর। আমি তো কালকে যার জন্য আমি লিখতে বাধ্য হলাম, এইভাবে যদি মারধর করে, আমাদের তো ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণী এইসব অঞ্চলে, আমাদের একাডেমি এইসব অঞ্চলে খেলা হলে আমাদের কিছু বাচ্চারা খেলা দেখতে যাই। তো ব্যাপার হচ্ছে যে সমর্থকদের এবার প্রশ্ন করার সময় এসছে। নইলে আমি একটা ছোট্ট কথা বলি, ছোট্ট কথা, সেটা হচ্ছে সুরুচি সঙ্গের আগে তার কোচ রঞ্জন ভট্টাচার্য যেভাবে চ্যালেঞ্জ জানিয়ে বড় টিমের এগেনস্টে খেলতে গেছে, আগেকার দিনের বড় টিম হলে 5 গোল 6 গোল 7 গোল দিয়ে তারপরে কোচের সঙ্গে এসে হাত মিলিয়ে যেত। এখানে আমি দেখলাম উল্টো, যে বড় টিম কাঁপছে। তো এটা আমার ধারণা সঠিক ট্যালেন্ট মানে রেকগনাইজ করতে পারছে না, সঠিক ট্যালেন্টকে তুলতে পারছে না, এবং সঠিক ট্যালেন্ট তোলার মানের খুব একটা মানে ডিফারেন্স নেই এখন। মণিপুরের ছেলে হলেই ভালো হবে, মিজোরামের ছেলে হলেই ভালো হবে, আমার আদিত্য থাপা, আমার রুহুল, আমার দেবেশ এরা খারাপ, এটা নয়। ব্যাপারটা হচ্ছে যে এখন 19-20, তাই যদি না হতো সেকেন্ড ডিভিশনে যেখানে বিদেশি নেই, ওরা আগে কি বলতো, নর্থ ইস্টের প্লেয়ার তো, নর্থ ইস্টের টিমগুলো তো বিদেশি আনতে পারে না, তাই জন্য ওরা পাচ্ছে না। সেকেন্ড ডিভিশনে যেখানে বিদেশি নেই সেখানে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে উঠলো ডিএইচএফসি। তার ডিএইচএফসি উঠবে কারণ তার অর্থ আছে, ঠিক আছে, অর্থটা একটা বড় ফ্যাক্টর। চ্যাম্পিয়নশিপ মানে অর্থ, এটাকে অস্বীকার করা যাবে না। তার সঙ্গে ডিএইচএফসির প্ল্যানিংটাও খুব ভালো ছিল। উঠলো ডিএইচএফসি, আর থেকে গেল ইউনাইটেড, নামলো কিন্তু দুটো মণিপুরের টিম, যারা সব মণিপুরের ছেলে নিয়ে খেলেছে। আর তার পাশাপাশি ইউনাইটেড কিন্তু 99% বাংলার ছেলে নিয়ে খেলেছে। যেমনটা শুনলাম আমরা, যেমনটা নবাবদা বলছেন, এবার অনেক 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 ভালো ভালো পয়েন্ট আছে, ভালো ভালো পয়েন্ট আছে, অনেকগুলো ভালো ভালো পয়েন্ট, ভালো ভালো পয়েন্ট আছে। এবং তার সঙ্গে রঞ্জন ভট্টাচার্য, রঞ্জন দা কিন্তু একেবারে গ্রাসরুটে কাজ করেন। আমার মনে হয় তার কাছে তার বক্তব্য শোনা খুব জরুরি, খুব জরুরি, খুব জরুরি। সেটা আমরা আগে শুনে নিই। একদম প্রথম রিজনই হচ্ছে, আপনি ঠিক জায়গায় ধরেছেন, প্রথম রিজন হচ্ছে যে আপনার যেটা 7-4 ছিল তো আগের বার, মানে হচ্ছে আপনার 7 জন ছিল ইন্টারস্টেট আর 4 জন ছিল ভূমিপুত্র। তো এবার সেটা 2 জন কমে গেছে, অর্থাৎ 6 জন এবং 5 জন হয়ে গেছে। এটাই যদি উল্টে যেত, পুরো 4 আর 7 হয়ে যেত, আরো ডেঞ্জার হতো। তো এবার কথা হচ্ছে যে এখনই ধরা পড়ে যাচ্ছে, দেখুন একদম পুরো ইয়ের মতো ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার সমস্ত বিষয়টা, যে বড় ক্লাবগুলো পারছে না, কারণ তাদের যে কোচিং স্টাফ আছে বলুন এবং প্লেয়ার কোয়ালিটি কিন্তু ধরা পড়ছে। আজকে দেখুন কালকে পাটুচক্র কি বিউটিফুল ম্যানেজ করেছে। হ্যাঁ, পাটুচক্রর কোচ, এখানেই তো কোচের মস্তিষ্কের লড়াই। কালকে লো ব্লকে খেলে পার্থ সেন প্রমাণ করে দিয়েছে এই ছোট ছোট বঙ্গ সন্তানদের দিয়ে কি করা যেতে পারে। তো এখন আর আমি অনেক আগে, আপনারা যদি শুনে থাকবেন, আমি আমার লিগ শুরু করার আগে, আমি ইসরায়েল ম্যাচ খেলার আগে, আমি লিগ শুরু আগে আমি বলেছি আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি, কেন আমি সপ্তাহটা দেখবো না। আমি এটাও বলেছি যে এখন ইস্টবেঙ্গল মোহনবাগান কালারে চলে গেছে। আপনার যে টিম, এই টিমের সাথে এখন যদি আমি, এখন তো সনি নটি খেলে না, এখন তো ব্যারেটো খেলে না, এখন তো টোলকে খেলে না। হ্যাঁ, তো বা ইভেন সৌভিক চক্রবর্তী বা কি বলে আপনার লিস্টান কোলাসো বা আপনার কি বলে সাহাল, হ্যাঁ এই পাশে সুরেশ ডাউরেন, এরা তো কেউ খেলে না। যারা খেলে তাদের সাথে আমরা চোখে চোখ না রেখে খেলার কি আছে। তার রেজাল্টটা যেটা আপনি বলেছেন একদম ঠিক, যেটা 6 জন হওয়ার কারণে কিন্তু ওরা কিন্তু পিছিয়ে পড়ছে, এই লড়াইয়ে তারা থাকতে পারছে না। এটা একদম আপনার সাথে আমিও সহমত পোষণ করছি। আর পাশাপাশি দ্বিতীয় রিজনটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে কলকাতা লিগটাকে সেভাবে ওনারা ফোকাস করছে না। খেলতে হয় খেলা, আমার যেটা মনে হয়েছে খেলতে হয় খেলা, যার ফলে ওই টোটাল সিস্টেমটাই প্লেয়ারদের ওপর একটা ওই ফোকাসটা কিন্তু অফিসিয়ালদের বা ক্লাব ম্যানেজমেন্টের, ইনভেস্টারদের যে কি বলে আপনার আইডিওলজি, শুধু আইএসএলটাকেই ফোকাস করা, সেটা কিন্তু প্লেয়ারদের মতো ইনজেক্ট করছে, যার ফলে এই রেজাল্ট কিন্তু হচ্ছে। এটা একদম, এটাও আবার পরিষ্কার যে দ্বিতীয় রিজন আমি বললাম। তো কোনো কিছুই আপনি একটা কাজ করবেন, সেটাতে যদি আপনার সাকসেস হবার মোটিভেশন না থাকে, তাহলে আপনি হবেন কি করে। যেখানে এই 3টে বড় দলেরই কিন্তু কলকাতা লিগ চ্যাম্পিয়নও আমার মনে হয় না তাদের গতিবিধি বা প্লেইং স্টাইল বা তাদের কোনো এই ধরনের ইচ্ছা আছে। তো যাই হোক, যে জায়গা থেকে, তার জন্য আমি অনেক আগে বলছি যে এই কালে এখন কালারে এসে পরিণত হয়েছে, এখন যারা খেলে তাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই, এবং প্রত্যেকটা ছোট ক্লাবের কাছেও আমি আহ্বান রেখেছিলাম যে সবাই মিলে কি বলে এদেরকে হারাও, তবেই ওনাদের কিন্তু আছে সমর্থক বেশি। তো সমর্থকরা কতদিন কি বলে মুখ গোমরা করে ওখান থেকে আসবে, এটা তো ভাবতে হবে। তো অটোমেটিক্যালি সমর্থকদের কথা ভেবে অন্তত কি বলে তারা কি বলে পরবর্তী সময়ে কলকাতা লিগটাকে অনেক বেশি ফোকাস করবে। যেটা কি বলে ভারতবর্ষের ফুটবলের চালিকা শক্তি এই কলকাতা ফুটবল লিগ, যেটাকে মেরে দেওয়া হচ্ছে। এটা আমি আর বিশদে যাব না। কি বলে আপনার
এটা বলতে গেলে অনেক অনেক বড় সাবজেক্ট একটা। আমরা পাশাপাশি এবং বাইরের আরো বড় মস্তিষ্ক বাংলার ফুটবলটাকে শেষ করে দেওয়ার একটা চক্র চলছে। সেটা যদি আমরা না বুঝি তাহলে আগামী দিন আরো কিন্তু সর্বনাশ হবে। এটা একমাত্র পারে সমর্থকরা। আমি সমর্থকদের কাছে আপনাদের চ্যানেল মাত্র অনুরোধ রাখছি, আপনারা আমাকে গালাগালি দিন, কোনো ক্ষতি নেই, কিন্তু এটা কি ভেবে দেখেছেন আপনারা যে টিম যেভাবে আপনারা খেলার খেলতে চাইছেন কলকাতা লিগকে, হ্যাঁ ম্যানেজমেন্ট যেভাবে কলকাতা লিগকে পরিচালনা করতে চাইছে, এটা কি ঠিক? আপনারা যাবেন আর হেরে আসবেন। একটা সময় আমরা কোচিং, খুব সত্যি কথা বলি, কেন বলছি না ভেতর থেকে বলছি, ওনারাও যারা সমর্থকরা খেলা দেখতে যায় ওনারা কোনো সময় মানে আজকে কি বলে জস্টিসের সাথে খেলা, ও যাবো 3 গোলে জিতবো ম্যাচও জিতবো, ও সুরজিৎ সাথে খেলা, ও আজকে সুরজিৎ কালকে সকালের টিম কি বলে 5-6 গোল মেরে দেবো। এটা আর কোনোরা ভাবতে পারে না যখন বাড়ি থেকে খেলা দেখতে যায়। আর আমরা কোচ, আমি আমার বিয়েটা বলছি, আজ থেকে 17-18 সালেও যখন লাস্ট কি বলে আপনার কলকাতা লিগ হয়েছে, ময়নারা যখন খেলতো, যে ম্যাচ আমরা যেতাম, আমাদের প্রথম দিন আমি জর্জের কোচ, ট্রায়াল করে টিম করতাম, আমার সবসময় চিন্তা থাকতো, প্রথম চিন্তা থাকতো যে বেশি যেন গোল না খাই, আগে বেশি গোল খাওয়া কমাতে হবে। এটাই হচ্ছে, ওরা যে বড় ক্লাব এই মানসিকতায় প্রমাণ হতো। এখন আমি বাড়ি থেকে যখন বেরোই প্রতিদিন মনে হয় যেন আমি যেন আজকে 2 গোলে জিতছি, যেন 3 গোলে জিতি। ইসমানের সাথে যেন আরো বেশি মোটিভেশন, ওরা যা টিম একজন আর আবার কি আছে। আমি তো বলেছি, আমি 10 জনইও যে দেখেছেন কি লড়াই করেছি। আর পারে তারপর থেকে দেখুন, শুধু নট অনলি ইস্ট বেঙ্গল, মোহনবাগান, আপনি মোহামেডান, সব দিকে তাকিয়ে দেখুন কি পরিস্থিতি চলছে। আর যদি 7-4 উল্টে যেত তাহলে আরো করুণ অবস্থা হতো। সেখানে কিন্তু ওই জায়গাটা ফোকাস, মানে ম্যানেজমেন্টের ফোকাস করা যে আপনার অন্তত ওই যে 5 জন ইন্টারেস্টেড আছে ওখানে আইএসএল যারা কম সময় পাচ্ছে তাদেরকে খেলাক না। আপনার এই পাশে কি বলে ইস্ট বেঙ্গল, মোহামেডান যারা আইএসএল কম সময় ম্যাচ টাইম পায় তাদেরকে এখানে খেলাক 5 জনকে। বাকি আপনার কি বলে সনাতন সাল খেলাক, দেখবেন কি বলে বড় ক্লাবের মধ্যেই তখন হচ্ছে খেলা, সমর্থকরা আনন্দ পাচ্ছে, অপোনেন্টও কি বলে মোটিভেটেড হচ্ছে। আমরা তো বড় ক্লাবগুলো তো আইগিয়েতে মুখিয়ে থাকি সারা বছর কোচিং করবো বলে, এখন সেই মজাটাই চলে গেছে দাদা, সেই মজাটাই নেই। আমি আবার বাড়ি থেকে বেরোই, ইসবল ম্যাচটা আমি জিততে পারিনি, আমার এখনো অব্দি আফসোস হচ্ছে, সত্যি কথা বলছি। আর এবং এটা আমি জেতার কথা বলতে বলতে হয় বলা তা না, আমি প্রতিদিন সুরুচি সংঘকে আমি শিখিয়েছি, প্রতি রন্ধে শেখাবার চেষ্টা করছি, জেতারকে হ্যাবিট করো, জেতার বাইরে কোনো এখন যা তোমরাদের যে স্ট্যান্ডার্ড, কোনো বড় ক্লাব বলে কিছু নেই, তোমরা সাহস করে খেলো, আমি যে পলিসি বলছি সেই পলিসিতে যাও, দেখতে পাবে যে জেতা যায় কিনা। তো সেই জন্যই কি বলে আপনার এটা আমরা পিছিয়ে পড়ছি, এটা ভাবতে হবে। সমর্থকদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা ভাবুন, আমাকে অনেকে গালাগালি দিচ্ছেন, আমি যে কথাগুলো বলেছি সেই জায়গাগুলো একটু আপনারা ভেবে দেখবেন, আপনাদের জন্য কিন্তু আগামী দিন আরো দুর্দিন আসছে। এটুকু বলতে রাখি, যদি এই মেন্টালিটি দিয়ে বড় ক্লাবে ম্যানেজমেন্ট যারা ইনভেস্টাররা এসেছেন ওনারাই মেন ব্যাপারটাকে কিন্তু এইভাবে প্রমোট করছে, শুধু আইএসএল ফোকাস করো, বাকি নামকে বাঁচতে কি বলে আপনার কি বলে ডেভেলপমেন্ট, কিচ্ছু ডেভেলপমেন্ট হচ্ছে না ওখানে। আপনারা দেখুন ওখানে গিয়ে সমর্থকদের বলার অধিকার আছে, তাদের আবেগ সারা পৃথিবীতে এই 3টে ক্লাবের সমর্থক আছে, কেউ এই সেন্টিমেন্টটাই ভাবছে না। আমি নিজেও তো কোনো দলের সমর্থক ছিলাম, এখন হয়তো কোচিং করি বলে কি বলে আপনার আমারও কাজ জল করে, যখন কি বলে বড় ক্লাবগুলোকে বাইরে থেকে টিম এসে হারিয়ে দিয়ে যায়, বা কি বলে আমরা এই কলকাতা লিগের এরকম একটা অবস্থা। ঠিক আছে দাদা, কি বলে এটা নিয়ে ভাবতে হবে। থ্যাংক ইউ সাইদা। নবাবদাও যেরকম বলছেন, রঞ্জনদাও বলছেন, কেউ কিন্তু লুকোছাপা করছেন না, যেটা সত্যি সেটা বলছেন। বলে গেছিল ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে যে জিতবো, এই যে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে জিতবো, এটা তো 7 বছর আগে ভাবা যেত না, সেটা রঞ্জনদার কথাতেও পরিষ্কার। এই আমরা রঞ্জনদার কথা শুনলাম, আমরা নবাবদার কথা শুনলাম, এবার আমরা প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য তার কাছ থেকেও শুনে নেবো এই বিষয়ে তিনি কি বলছেন। মানুষরা কিন্তু আবার দুদিক দিয়ে কল, কারণ ডায়মন্ড হারবার আবার মোহনবাগান, ওরে বাবা, তিনি কি বলছেন সেটা একবার শুনে নেওয়া। দেখো, তোমাকে আমি একটা কথা বলি, আমাদের বড় দল ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, এই দলগুলো গত 2-1 বছর যবে থেকে বিদেশিদের লিগ খেলা বন্ধ করলো, তখন থেকে কিন্তু অনেকটাই কিন্তু তারা চাপে পড়ে গেছে। তারা যে দল গঠন করে বিদেশিদের নিয়ে, যে সমস্ত খেলোয়াড়দের নিয়ে তারা আইএসএল এর জন্য মনোনিবেশ করছে, যেটা তারা কলকাতা লিগকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। এই যে ভূমিপুত্র যাদের কথা তুমি বললে, সুরুচি সংঘ, ইউনাইটেড স্পোর্ট, ইউনাইটেড ক্লাব, যে ছেলেটা এখন, যে দলটা এখন 15 পয়েন্টে আছে 5 খেলে, এটা বলতে হবে ইউনাইটেড কলকাতা বলে যে দলটা, এবং
ডায়মন্ড হারবার, যারা নতুন উঠে আসছে, এই দলগুলোর কিন্তু উত্থান ঘটেছে। এত বছরের লিগ, 134 না 35 বছরের লিগ রয়েছে, সেই লিগে আমার যেটা মানে খুব মানে অবাক ব্যাপার, এটা আমি এতদিন ধরে দেখছি, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান প্রথম 1, 2, 3 মধ্যে নেই। এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এই ভূমিপুত্রদের এইভাবে উঠে আসা, যেটা আমরা চাইছি, সেটা কিন্তু একটা ভালো দিক। আমি চাই এই ছেলেগুলো যে পারফর্ম করছে এই খেলাটাকে ধরে রাখবে। তাহলে সন্তোষ ট্রফিতে যখন আমরা দল গঠন করব, সন্তোষ ট্রফির জন্য আমাদের ভাবতে হবে না। আর আরেকটা জিনিস আমার মানে এটা বলার আইএফএ কে, যে এই লিগের পরে এই ছেলেগুলো যেন মানে খেলার মধ্যে থাকতে পারে, কন্টিনিউ কিছু একটা ব্যবস্থা করতে হবে। তখন আমরা যখন খেলতাম, আমরা কিন্তু খুব একটা বেশি রেস্ট পেতাম না। আমরা 23টা 24টা করে ম্যাচ খেলতাম কলকাতার লিগে, তবে তখন 35 মিনিটের লিগ ছিল। তারপরে লিগের পরে শিল্ড হয়ে যেত, সেপ্টেম্বরে শেষ হয়ে যেত। তারপরে রোবাস, ডুরান্ড, এই সমস্ত টুর্নামেন্টে আমরা ব্যস্ত হয়ে যেতাম। তারপরে শেষের দিকে আসতো তোমার সন্তোষ ট্রফি। তাই সারা বছর ধরে আমাদের খেলোয়াড়দের ব্যস্ত রাখা হতো। এই ব্যাপারটা কিন্তু কমে গেছে। আজকে যে বঙ্গ সন্তানরা যদি এখান থেকেই যদি তারা সাফল্য পায়, তাদের ওপরে এগিয়ে যাওয়ার রাস্তা তারা যদি খুঁজে নিতে পারে, তবে তারা বাইরের মাঠে গিয়ে খেপও খেলবে না। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। খুব ভালো অবজারভেশন তুমি যে অবজার্ভ করেছো, যে এবারের এই লিগে এটাই হচ্ছে সবচাইতে বড় পাওনা আমাদের কাছে, যে ইউএসপি যেটা তোমরা বলো। আমি বলবো এটা অত্যন্ত একটা ভালো দিক, এবং আগামী দিনে ফুটবলের প্রতি আকর্ষণ বাড়বে। এবং তুমি ভালো ভালো স্ট্রাইকার কিন্তু পাচ্ছি আমরা, তুমি লক্ষ্য করে দেখবে খুব ভালো ভালো স্ট্রাইকার কিন্তু আমাদের উঠে আসছে। আরে আমরা তো প্রমোট করব এই লিগকে আমাদের ছেলেদের জন্য, আমি তো ভিন রাজ্যের ছেলেদের জন্য তো লিগ প্রমোট করব না, বিদেশিদের জন্য লিগ প্রমোট করব না। কলকাতার ফুটবল লিগ আমাদের বাঙালি ছেলেদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠুক, যাতে ভিন রাজ্যের খেলোয়াড়রা দুবার ভাবে আমরা কলকাতায় গিয়ে সুযোগ পাবো। তো আগামী দিন সেরকম দিন কিন্তু আসতে পারে সাহেব। আমাদের এই বিষয়টাকে তুমি সমর্থন করেছেন, বোঝা গেল যে নাড়া দিয়েছে। যাই হোক, সব মিলিয়ে এবার আমি বলবো দর্শক বন্ধুদের কাছে বাকি জিনিসটা ছেড়ে দিই, কারণ আমরা আমাদের দিকে যেটা বক্তব্য বা আমরা যা বলার বলে দিয়েছি। এবার আপনারা বলুন, আপনারা ভাবুন, আপনাদেরও কি সত্যি এটাই মনে হচ্ছে যে বাংলার যেই ভূমিপুত্রদের সংখ্যা বাড়ার পর এই যে টেবিলটা, পয়েন্ট টেবিলটা পুরো আমূল পরিবর্তন হয়ে গেছে, সেটা একটা বড় কারণ কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে ভিডিওটি, এবং সাবস্ক্রাইব না করে দেখলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম।